গুড মর্নিং বলবো? গুড মর্নিং বলা চলে না, এখন বাজে হচ্ছে 12টা। গুড আফটারনুন। তো হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। আশা করি তোমরা সবাই ভালো আছো। শিল্পীস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আর ওই যে এখন বসিয়েছি ভাত, মোটামুটি সব রান্নাই হয়েছে, কিন্তু বাসনের কারই বেশি নেই। আর আজকে কাজ সব উল্টাপাল্টা হয়ে গেছে, সব উল্টাপাল্টা। এইগুলো যদিও মোটামুটি ক্লিন আছে এইগুলো। ওই রান্নাঘরটাও কিছুটা পরিষ্কার আছে, মানে রান্নাঘর এমনি ভাতটা বসিয়েছি, খালি রান্নাঘরটা এমনি মোটামুটি পরিষ্কার আছে, ঘরটারও পরিষ্কার আছে, কিন্তু কিন্তু যেটা মেন কথা সেটা হচ্ছে বেসিন। এই যে এটারও মোটামুটি পরিষ্কার। আর তোমরা হয়তো মনে মনে ভাবছো দিদিভাই কত দিন থেকে তুমি চাদরটা তুলছো না, হয়তো তোমরা এটা ভাবছো অনেকে যে দিদিভাই চাদরটা অনেক দিন তোলা হচ্ছে না, কিন্তু তার একটা রিজন রয়েছে। ভাবছি এই যে পর্দা, চাদর, এগুলো সব একবারে দেবো। আর ইচ্ছা আছে হাতে কাচার, কেননা মেশিনে দিলে পরিষ্কার হবে না, আর ওই ইগুলো ভেঙে যায়। ওই যে তোমার ইটা ঢুকানো রয়েছে না, রডটা, ওই যে গোল ইগুলো, ওইগুলো কি বলে ওগুলোকে, ওইগুলো ভেঙে যায়, যার জন্য মেশিনে দেওয়া যাবে না। আর ওই ঘরেরটা তো চেঞ্জ করেছি এই রিসেন্ট, তোমরা দেখেছো। এই ঘরেরটা তো এই যে কালকে পরশু দিনই বোধহয় চেঞ্জ করেছি, আর চেঞ্জ করব না। আর তোমাদের আরেকটা জিনিস দেখাই, এই দেখো কম্পিউটার, দেখেছো? এই অঘটনটা কিভাবে ঘটেছে জানো? আমার আমার নাইটিতে লেগে। কাজে কেন আজকে লেট, আরও এত মনটা খারাপ, যদিও গৌতম কিছুই বলেনি। হ্যাঁ, বলো হয়ে গেছে আর কি করবে, মানে একটাকে কি বলে, মানে এই ইটা তোমার মনিটরটা, আর ওইখানে না কম্পিউটার টেবিলের একটা সাইডে না এরকম একটু বাড়ানো মতো আছে, ওইটার মধ্যে আমি ওইদিকে ঢুকে কাজ করতে গিয়ে মুছতে গিয়ে ধ্যাড়াম করে নিচে পড়ে একেবারে গেছে, একবার ধ্যাড়াম করে নিচে পড়ে। অবশ্য কম্পিউটারটা মেয়ে একটু আগিয়ে রেখেছিল, নয়তো এটা হতো না যদি পিছনের দিকে থাকতো, যেহেতু ও কাজ করেছে রাত্রেবেলা, একটু আগিয়ে রেখেছিল। যাই হোক, আমার দ্বারাই যেহেতু ভুলটা হয়েছে, তো এখানে কাউকে কিছু বলে লাভ নেই, মেন দোষটা তো দূষিত আমি, এই সব হয়েছে। তো চলো এখন থেকেই সারাদিন সঙ্গে থেকো, আশা করি ভালো লাগবে ব্লগ। আজকাল আমার জানি কি হচ্ছে জানি না আমি। তো এই যে আজকে রান্না হচ্ছে কি বলতো, ভোলা মাছ, ভোলা মাছের ঝাল। মাছ তো অনেক ফ্রিজে রয়েছে, এখন কোনটা থুয়ে কোনটা করব। এদিকে পাঙ্গাস মাছ রয়েছে, এদিকে ভোলা মাছ রয়েছে, আর এই দেখো এখানে নিয়েছি সর্ষা, একটু আদা, এক কোয়া রসুন, আর একটু কাঁচা লঙ্কা, আর একটা টমেটো। এটা মিক্সিতে আমি সুন্দর করে পেস্ট করতে গেছি, বিশ্বাস করবে না, পেস্ট করতে গেলে মিক্সির ওই যে ভিতরের যে লোহাগুলো আছে কি করে যে ভেঙে গেল। আর ওই মশলাটা কি করব, ওই মশলাটাকে সেকে ভালো করে তারপরে দিয়েছি জানো তো, যার জন্য আজকে দেখো এইরকম হয়েছে। আর এই যে ফাইনালি নামিয়ে ফেলেছি, একটু ঝোলঝোল রাখবো, একটা তরকারি তো, মানে এই জন্য একটু ঝোলঝোল আজকে রেখেছি। ভোলা মাছ কিন্তু এইরকম ঝোল রাখলে ভালো হয় না, তবে হ্যাঁ খাওয়ার সময় দেখলাম অনেকটাই কমে গেছিলো আর কি। আর এই যে দেখো আমি তো খাবো না ওই মাছ মোছ, আমার খুব একটা ভালো লাগে না। এখানে দেখো একটা অমলেট করে নিয়েছি বড় দেখে, মেয়েরা খাবে তো খাবে, আলু সেদ্ধ ডিমের অমলেট, ব্যাস আমার তো এতেই খাওয়া হয়ে যাবে। তো এই দেখলাম একটু তেল বেঁচে গেছে কড়াইয়ের মধ্যে, ওইটার আবার একটু একটা আলু এরকম করে সরু সরু করে এই যে এরকম করে দিচ্ছি, কারণ বড় মেয়ে ভালোবাসবে। হ্যাঁ, ও একটু ভাজা পোড়া এই টাইপের, মানে মচমচা করে ভাজলে একটু ভালোবাসে। তো ভাবলাম তেলটা যখন রয়েছে তার মধ্যেই দেখো ওই তেলের মধ্যে কি সুন্দর হয়ে গেছে, আর বেশ মরমর মরমর ছিল। বলছে মা এরকম আলু ভাজা তুমি আরও করতে পারতে। তো যাই হোক, এই যে খাওয়া দাওয়া করতে বসে গেছি। আজকে খাওয়া দাওয়ার পরে আর কোনো রকম ভিডিও করতে পারিনি, কারণ একটুখানি প্ল্যান আছে, হঠাৎ করেই জুটমুটকা একটা প্ল্যান করলাম রাত্রে, যে কালকে সকালে যাব দিদির বাড়িতে, হঠাৎ করে প্ল্যান। তো এই যে দেখো খাচ্ছি, এত ভালো লাগছিল আমার কাছে এই ডালটা দিয়ে। আজকে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি আলু সেদ্ধটা, আর কাঁচা লঙ্কা নিয়েছি সাইডে, আর পেঁয়াজ নিয়েছি, কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সিদ্ধ মেখে তারপরে কাঁচা লঙ্কা পেঁয়াজ কামড়ে ভালো লাগে খেতে, না বলো? মাঝে মধ্যে, তাই বলে সবসময় নয়। আজকে কিন্তু বেশ লাগছে। লঙ্কা নেবে? পুচকুটাও লঙ্কা খায় জানো, আমার পুচকুটা। কালকে ওই যে 12টার থেকে ব্লগ করার পরে, রান্না টান্নার পরে আর কোনো রকম ব্লগ করিনি। তো কালকে রাত্রেই হঠাৎ করে প্ল্যান, কালকে ওই যে 12টার থেকে ব্লগ স্টার্ট করেছিলাম। তো করার পরে দুপুরে রান্না বাড়া করেছি,
তারপরে খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করার পরে আর ওরকমভাবে ব্লগ আর করিনি। তো রাত্রেই প্ল্যান হলো যে মানে আজকে হচ্ছে থার্সডে, বৃহস্পতিবার, তো আজকেই যাব দিদির বাড়িতে। আর তোমাদের বলেছিলাম হঠাৎ করে যেতে পারি, যেতে হতে পারে। তো ওই জন্য এই যে সকালবেলা এখন 9:30 মতো বাজে, কিছু করিনি, শুধু ডাল ভাত আর ডিমের পোচ। আর শাশুড়ি মা বললো যে থাক গিয়ে, আমি তরকারিটা এখান থেকে গৌতমকে দিয়ে দেবো ওখানে। তো গৌতমকে ওই ঘর থেকে তরকারি দিয়ে দেবে। আর মাছ মোছ রয়েছে, মাকে বললাম মা তুমি এগুলো নিয়ে রান্না করে ফেলো, সবজি টবজি যা আছে, কেননা 2-3 দিন ওইখানে থাকলে পরে এগুলো নষ্ট হয়ে যাবে। তো মা বললো ঠিক আছে, নিয়ে রান্না করবো ওখানে। আর আমরা এখন তাহলে এই যে মেয়েদেরকে খাওয়া দাওয়া করাবো। আর চলো, ওই যে খালি ভাত করলাম আর ডিমের পোচ, আর বললাম না ডাল, আর কিছু না, ওইটা দিয়ে মেয়েদের খাইয়ে নিয়ে বেরিয়ে পড়বো। আর যেহেতু পাস লেখানো হয়নি, আগের থেকে প্রোগ্রাম নেই যাব বলে, পাস লেখানো হয়নি, টিকিট করেই যেতে হবে। আর টিকিট করা মানেই বোধহয় লোকাল ট্রেন, আর আমাদের লোকাল ট্রেনে এতটাই মানে সত্যি কষ্ট হয়, অভ্যাস নেই তো লোকাল ট্রেনে খুব একটা আমরা যাই না কোথাও। তো লোকাল ট্রেনেই বোধহয় যেতে হবে, একটু কষ্ট হবে। বা আর ওই তো আরেকজন মাত্র ঘুম থেকে উঠেছে এই যে, তো বললাম বাবা স্নান টান কর, তারপরে খাইয়ে দিই, খাইয়ে আমিও খেয়ে নিই, স্নান টান কর। আর দেখো না, খালি আমার নাইটি পরে গো, খালি আমার নাইটি পরে, নাইটি পরেছে। তো চলো যাচ্ছি দিদির বাড়ি, 2-3 দিন একটু থাকবো ওইখানে, আলাদা ব্লগ, আলাদা মানুষ, যেটুকু পারি তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করব। তো সঙ্গে থেকো। আর কেনাকাটা করতে যাব, সেগুলোও তো অবশ্যই শেয়ার করবো, ব্লগ আসবে, দেখতে থাকবে। তো চলো ঠিক আছে, আর চলো দেখাই যে কি কি রান্না করেছি। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। এই যে এই যে দেখো, আজকে রোদ উঠেছে, দেখো কেমন, যে এই যে এইটুকু ভাত বসিয়েছি, আর এই যেখানে পোজ করে নিলাম, এই পোজ করে নিলাম এই ভাত, আর এই যে ডাল, আর এই যে এখন বসে বসে টিভি দেখছে এখানে, ওদেরকে খেতে দিয়ে বেরিয়ে যাব। হয়ে গেছে ভাত। তো আমরা মোটামুটি স্নান করিনি, খাওয়া দাওয়া কমপ্লিট। আর এই যে এই ব্যাগটার মধ্যে দেখো, এই যে এইটার মধ্যেই নেওয়া হয়েছে ওর দুটো গেঞ্জি, দুটো প্যান্ট, কেননা বেশি বেডিং করে লাভ নেই। এর আগে অনেক বেডিং নিয়ে দেখেছি, 2 দিন থাকবো, তাই এত বেডিং নিয়ে লাভ নেই। আর যেহেতু খাওয়া হয়েছে, এখন একটু অ্যাপেল কেটে নেব, আর ফ্রুটসও বেশিক্ষণ কেটে রাখা যায় না, অল্প করে অ্যাপেল কেটে নেব। ওই ট্রেনে ওই অ্যাপেল খাবে টুকটাক, ট্রেনের থেকে যদি কিছু খায়, ওই তো খেতে 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 তো পৌঁছেই যাবো দিদির ঘরে। আর চাকদা গেলে পরে অনেকটা টাইম লাগতো, যেহেতু ব্যারাকপুরে খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। তো চলো আমাদের প্যাকিং এই যে, এই তো। আর আমি খালি একটা সাইডে অল্প কিছু, এবার ভাবছি আরেকটা ব্যাগ সঙ্গে নিয়ে যাব কিনা, কেননা বেডিং তো হবে ওইখান থেকে আসার সময়, কারণ কেনাকাটা তো করা হবে, কিছু এক্সট্রা কিছু নেবে না, বই টই বেকার পড়া হবে না দাদা, ওইখানে গিয়ে খেলা টেলা করবে, বেকার বই টই নিয়ে টেনে লাভ নেই, কষ্ট করে পরিশ্রম করে। তো চলো, আর লোকালে যাবো, আমার না লোকালের কথা শুনলেই যেন শরীরে জ্বর চলে আসে। এই যে অ্যাপেলটা কেটে নিলাম, ব্যাস এই তো ফাইনালি বেরোলাম। আচ্ছা এই যে, আর দুষ্টু ওই পাশে, খুব লাস্ট মুহূর্তে, মানে খুব লাস্ট মুহূর্তে একটু হুড়াহুড়ি হয়ে গেছে আর কি। আর এই যে, তো এই যে দেখো, আমরা খড়গপুরেরই আরেকটা ভাগ, আরেকটা স্টেশন রয়েছে গিরিময়দান, এটা খড়গপুরেরই একটা অংশ। তো এটাতে কি বলো তো, ওভারব্রিজ পার হতে হয় না, ভাবলাম লোকালেই যখন যাব তাহলে আর খড়গপুরে গিয়ে লাভ নেই, তাই এইখান থেকে গিরিময়দান, এখানের নাম হচ্ছে গিরিময়দান। তো এই গিরিময়দান থেকেই উঠবো। আর দেখো সবার চুল ভেজা, ছোটো মেয়ের চুল ভেজা, আমার ভেজা, বড় মেয়ের চুল ভেজা। তো বড় মেয়ে তো বেঁধে নিয়েছে, তবু একটু স্নান আগে করেছিল, তো ফ্যানের তলায় ছিল। আর এই যে দেখো, এই চুড়িদারটা আমি পরেছি, অবশ্যই বলো কেমন চুড়িদারটা, একটু একদম কটন কাপড়েরই পরেছি, যদিও এটার মধ্যে কলার আছে, কিন্তু কটন, একদমই পিওর কটন চুড়িদারটা, জানো তো এত আরাম লাগছিল পরে, খুবই আরাম লাগছিল আমার। তো এই যে বসে রয়েছি ট্রেনের জন্য, একটু আগে আগে চলে এসেছি, বাচ্চা কাচ্চা নিয়ে বেরিয়েছি, তো একটু আগেই বেরিয়েছি জানো তো। আর এখান থেকে নিলাম দুটো লেজের প্যাকেট, যেগুলো আমার মেয়েদের নিত্য দৈনন্দিন জার্নিতে লাগে, কারণ এই দুটো দিয়েই টাইম পাস হয়।
হ্যাঁ, তো এই যে দেখো ফাইনালি ট্রেন এসেছে আর ট্রেনে উঠে গেছি। আজকে হয়তো পুরো ভিডিওটা শুধু জার্নি তোমরা মনে মনে ভাববে দিদিভাই এটা কেমন ভিডিও দিলে, কিন্তু কি করব ভাই বলো, আজকে তো আর ঘরে বসে ব্লগ করতে পারিনি, তো আমি জার্নি করছি সেটাই তোমাদের কাছে তুলে ধরলাম আর কি। আর এই যে দেখো এখানে মেয়েরা বসেছে আর আমি এই পাশে বসেছি। তো আমি আবার একটু অ্যাপেল কেটে নিয়ে আসলাম বললাম না, তো মেয়েদের একটু খাইয়ে দিলাম, আমিও খাচ্ছিলাম। আর মেয়ে আবার ওই যে আমাকেও একটু ক্যামেরা করছিল। আর খুব ভিড় কম ছিল ট্রেনটাতে, জানো তো, খুব ভিড় কম ছিল। তবে আজকে ভাবছি কি বলো তো, কলকাতা থেকে মানে হাওড়ার থেকে আর ট্যাক্সি নেব না, ভাবছি মেট্রো ধরে চলে যাব, নয়তো ওখানে মানে এত ভিড় হবে। আর জানো তো তিলোত্তমার আন্দোলনটা চলছে, আর এটা হচ্ছে কি বলো তো কোলাঘাট ব্রিজ। কোলাঘাটের নাম অনেকেই শুনেছ, ইলিশ পাওয়া যায়, খুব বিখ্যাত ইলিশ পাওয়া যায়। আর আমাদের হাওড়াটা দেখো এখন কত সুন্দর করেছে, এটা হচ্ছে 22 নম্বর প্ল্যাটফর্ম। 22-23 দারুণ সুন্দর করেছে, নতুন হয়েছে তো 22-23টা কিন্তু খুব ভালো করেছে। আর এখানে সবাই দেখলাম প্রচুর ছবি টবি তুলছে অনেকেই। আর আমার ওই গেট অবধি যেতে হবে, কারণ ওইখানে গিয়েই এবার ট্যাক্সি নেব। আর ট্যাক্সি নিলে বাইরে যেতে হবে, আর ট্যাক্সি যদি না নিই ভিতর দিয়ে একটা রাস্তা আছে, ওইখানে গিয়ে মেট্রো ধরতে হবে। তো যাই হোক, যেহেতু সবাই ছবি তুলেছে আমরাও একটু ছবি তুলে নিলাম এখানে। আর এই যে দেখো হাওড়া একদম প্ল্যাটফর্মে ভিতরে ঢুকে গেছি, কারণ এই ভিতর দিয়েই যেতে হবে আমার মেট্রোর ওই দিকটায়। এই রাস্তাটা দিয়ে, এই গলিটা দিয়ে যেতে হবে, এই যে এই গলিটা দিয়ে, এই দিক দিয়ে তাড়াতাড়ি হবে আর কি, নয়তো অনেকটা ঘুরে যেতে হতো আমাকে। এই রাস্তাটা দিয়ে আমি আগেও আসতাম। আর এই দেখো মেট্রো, ঠিক আছে, হাওড়া মেট্রোতে চলে এসেছি। আর কি সুন্দর করেছে ভেতরটা, আমি তো জাস্ট ওয়াও লাগছিল আমার কাছে, খুব সুন্দর করেছে ও। কিন্তু দেখবে আমার বড় মেয়ের অবস্থা, মানে ও এই এক্সিলেটারে উঠতেই পারছিল না, এত ভয় পাচ্ছিল। ছোটো মেয়ে তো একা একা উঠে যাচ্ছিল। তো চলো দেখতে থাকো, ভালো লাগবে। মেট্রো কোথা থেকে ধরলাম, অনেকবার এক্সিলেটারে উঠতে হয়েছে, কারণ অনেকটা নিচে দেখলাম। আর এত ভালো লাগছিল ভিতরে যখন বলছিল না যে এখন ট্রেনটা মানে আমাদের যে হুগলি নদীর ভিতর দিয়ে যাচ্ছে, আর যখন যাচ্ছিল মনে হচ্ছে কি ঝড় মানে বয়ে চলেছে। বেশ একটা দারুণ অভিজ্ঞতা সত্যি, আজকে আমার খুব ভালো লেগেছে এটাই। আর মেয়েদেরও দেখাতে পেরেছি নিজে সঙ্গে থেকে। এই তো এই তো এই তো মেয়ে ভয় পাচ্ছে, এক্সেলেটার আবার ভয় কি, অনেকে সিঁড়ির মতো নেমে যায়। ওই দেখ না ওরা উঠে যাচ্ছে, হ্যাঁ বোকা। ওই দেখবো নেমে গেছে, মাটির নিচ দিয়ে যাবে, নিচে হবে না। এই যে ভিডিও করবো না, এক্সিলেটার উড়াতে ঠান্ডা। এবার নামো নামো, ব্যাস ব্যাস, এই তো। আমার মেয়ে এক্সেলেটারে উঠতে ভয় পায়, বুঝো, এত বড় মেয়ে। আমার হাত ধরে মনে হচ্ছে কি একটা কই, হ্যাঁ কষ্ট ওর। তুলবো না কেন, কাউন্টার ছাড়াও এমনিও রয়েছে ওই যে ওই দিকটায়, ওই দেখো। করো, বলো তিনটা দমদম। দিদি পারে, দিদি করতে বলো তিনটা, আমি করছি। আচ্ছা ঠিক আছে, এত টেনশন কিসের। হ্যাঁ নিচেই তো যেতে হবে, নিচেও যেতে হবে না, নিচে যেতে হবে, আসো। আরে আমি রয়েছি তো। এদিকে তাকাও, ওটা হাত ছেড়ে দিয়ে, হাত নোংরা প্রচুর। ফাইনালি এবার আমরা নিচে যেতে পারলেই তারপরে কিন্তু একদম ট্রেনের কাছে। আর ট্রেন তো এবার প্রথমে বুঝতে পারছিলাম না, তো একটা মেয়ে ওইখানে আমার মেয়ের থেকে একটু বয়সে বড় ছিল, তারা মনে হয় যে মানে ডেলি প্যাসেঞ্জারই করে, তো মোটামুটি ওদের সমস্তটাই জানা আছে। বলছে আন্টি এইভাবে এইভাবে যাবেন, কোনো অসুবিধা নেই। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে জানো তো, গৌতম যেহেতু কোথাও আমার সাথে যেতে পারে না, তো এই বিষয়গুলো আমাকে একলাই করতে হয়। আর ওই জিজ্ঞেস করে করে ঠিক হয়ে যায়। হ্যাঁ, আমার ছোটো মেয়ে বলছিল যে মা তুমি অনেক স্মার্টলি কিন্তু করেছো। আমি স্মার্টলি আবার কি আছে। আর এই ফার্স্ট মেট্রোতে আমার যাওয়া, হ্যাঁ হাওড়া মেট্রো হওয়াতে এই ফার্স্ট আমার যাওয়া। তো যাই হোক, সব কিছুই কী বলো তো, মানুষকে দেখে দেখে মানুষ শিখে যায়।
হ্যাঁ, তো আমিও সেরকম জিজ্ঞেস করে করে ঠিক চলে গেছি, অথচ ফার্স্ট টাইমই ছিল, খুব একটা অসুবিধা হয়নি, বেশ ভালোই লেগেছে, এনজয় তো করেছি আমি প্রচুর পরিমাণে। তারপর 2 মেয়েকে সঙ্গে নিয়ে যেতে পেরেছি, সব থেকে ভালো লাগছিল এইটা। আর এই যে দেখো আমরা ফাইনালি ট্রেনে উঠবো, ট্রেন কিন্তু প্রায় এসে গেছে। এইখানটায় সাইডে কি বলো তো টাইম উঠছে, যে 1 মিনিট পরে আসবে বা 2 মিনিট। আমি আবার এদিকে এই দেখো নেমে গেছে অলরেডি। এবার ওরা নামছে, আমরা এবারে উঠবো। না না, এটাতে আমরা উঠবো না, এরপরে ট্রেনটাতে উঠবো। আমি জাস্ট মেয়েকে দেখাচ্ছিলাম, মেয়ে বলছে মা এরা ছুটোছুটি করছে কেন? আমি বলছি দেখ, কেউ চাকরির সূত্রে যাচ্ছে, কেউ ডিউটিতে যাচ্ছে, কেউ বা আরেকটা ট্রেন ধরবে, তো ওদের একটা তাড়া থাকে। আর এই যে আমি তাও দেখাচ্ছি, আমরা এটাতে উঠবো না, আমরা যদিও পরের ট্রেন যেটা আসবে সেটা উঠবো, সেটা এখনও আসতে 15 মিনিট টাইম লাগবে আর কি। তো এই আর কি। আর আবার এটাও বলছিলাম, দেখ ছোটো ছোটো বাচ্চাগুলো স্কুল থেকে আসছে, ওরা একা একাই এক্সিলেটার উঠছে, একা একাই ট্রেনে উঠছে, তারা কী করে উঠছে? তুমি ভয় পাচ্ছ? তোমাকে বাইরে তো একলা একলা চলতে হবে, তো তুমি এত ভয় পেলে কী করে হবে? কিন্তু বড় মেয়ে ভয় পাচ্ছিলো, বাট ছোটো মেয়ে কিন্তু একদমই ভয় পাচ্ছিল না। তো যাই হোক, এই যে দেখো, আর অ্যাকচুয়ালি খুব একটা বেরোয় না না মেয়েরা, মেয়েরা তোমরা তো দেখেছো, সেই আমার সাথে ছাড়া তো কোথাও খুব একটা যাওয়া হয় না, আর আমরা তো ঘুরতে টুরতে খুব একটা বেশি যাই না। আর এই যে উঠে গেছি, দেখেছো ট্রেনের ভিতরে। আর দেখবে একটু দেখাবো তোমাদের, যখন মানে হুগলি নদীর ভিতর দিয়ে মানে সুড়ুং হয়েছে, যেটা যেখান থেকে লাইনটা হয়েছে সেখান থেকে যখন যাচ্ছিলো, বাইরের দৃশ্যটা জাস্ট তোমাদের একটু দেখাবো, দেখলে তোমরা অবাক হয়ে যাবে, কি সুন্দর লাগছে, মনে হচ্ছে একটা ঝড় বয়ে যাচ্ছে আর ঠান্ডা। তাছাড়া তো এমনিতে মেট্রোতে সবসময় এসি, মানে ঠান্ডাই থাকে। এই যে দাঁড়িয়ে রয়েছি, এবারে তোমাদের দেখাবো ব্যাকে, ওই দেখো দেখতে পাচ্ছ। এখন কিন্তু আমরা ওই যে হুগলি নদীর ভিতর দিয়ে এই ট্রেনটা যাচ্ছে, একদম নিচ দিয়ে যেটা করেছে। তো দেখো কেমন দৃশ্যটা, আর একে মনে হচ্ছে শোষো একটা আওয়াজ হচ্ছিল। তো এই যে দেখো ফাইনালি দমদমে এসে পৌঁছালাম। আবারও এখন মেট্রো ধরতে হবে, মানে এটা হচ্ছে প্যালেস্ট্যান্ড না কি একটা বললো স্টেশনটা, সরি আমি যদি ঠিক না বলে থাকি তোমরা আমাকে ধরিয়ে দিও। প্যালেস্ট্যান্ডই এরকমই একটা কি বললো। এখানে এসে আবার এখান থেকে এই যে এই মেয়েটা খুব হেল্প করেছে আমাদের, বলে আন্টি তুমি আমার সাথে আসো, তুমি একদম আমি যেদিকে যাব অনেকটা ওই দিকেই যাবে। খুব মেয়েটা খুব ইয়ে ছিল, ভালো ছিল, খুব সুন্দরভাবে আমাদের মানে নিয়ে গেছে আর কি। এই যে এখন একদম এই যে এখান থেকে ট্রেন ধরবো। আমি তখন তোমাদের ভুলে বলে ফেলেছিলাম যে দমদম না, এটা হচ্ছে এইবারে দমদমে চলে এসেছি। এইবার এইখান থেকে গ্যালোপিন ধরবো কৃষ্ণনগর। এই যে দেখো উঠেও গেছি, বলতে বলতে উঠেও গেছি। এখন নামার টাইম হয়ে গেছে, ব্যারাকপুরে নামবো। তো কতগুলো ট্রেন চেঞ্জ করলাম একবার ভাবতে পারছো। এই হচ্ছে, এই জন্য আমি আসতে চাই না বাপের বাড়ি, দিদির বাড়ি, জানো তো এত কষ্ট করে না পারা যায় না গো দুটো মেয়েকে নিয়ে। তবে আজকে বেডিং করিনি, একদমই একদমই বেডিং করিনি আজকে, একদম একটা শুধু ব্যাগ নিয়েছি পিছনে, দুটো মেয়েদের জামা কাপড় নিয়েছি, দুটো গেঞ্জি, দুটো প্যান্ট, এরকম টাইপের। আর আমার তো নিতে হয় না, দিদির বাড়িতে অলরেডি আমার নাইটি রাখাই থাকে, গিয়ে আমি ওইগুলোই পরি বারবার করে। আর এই যে নেমে গেছি, এখন এইখান থেকে টোটো ধরতে পারলেই ব্যাস আজকের মতো জার্নিটা কমপ্লিট হবে আর কি। এই মাত্র ব্যারাকপুরে নামলাম, ওই তো উল্টো বোঝা যাচ্ছে, লেখাটা উল্টো দেখা যাচ্ছে মোবাইলে। হ্যাঁ দেখা যাচ্ছে। এই যে আর ওই যে ছুটকি কই, মানে আর চলছে না। 3 ঘন্টা হাওড়ার থেকে, মানে খড়গপুর থেকে 3 ঘন্টা। তো আমরা ঢুকে গেছি যখন, তখন ফোন করছে দিদি কোথায় আছিস, আমরা বলছি আমরা এখনও দমদমে আছি। তো দিদি একটু অবাকই হলো দরজা খুলে, ও ভাবতেই পারছিল না যে আমরা। কলিং বেল দেওয়ার পরে দিদি যখন বেরোলো, হঠাৎ করে দেখি একটু অবাকই হলো, বলে এই তো বললি তোরা দমদমে, এত তাড়াতাড়ি পৌঁছে গেলি। তো এইমাত্র আসলাম দিদির এখানে, অসুবিধা হবে না, আসলাম, এসে এই যে স্নান করলাম, স্নান করে আমি বসছি, দিদি রান্না বসিয়েছে, আর 2 মেয়ে স্নানে ঢুকেছে, আর আমি এই যে এসে মাত্র বসলাম। প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে, তো হয়ে গেছি। অ্যাকচুয়ালি আমরা লোকালে আসি না, আর তোমার খড়গপুর থেকে হাওড়া 3.5 ঘন্টা লাগিয়েছে ট্রেনে, 3.5 ঘন্টা। তো ওই 3.5 ঘন্টা, যদিও ট্রেনে ভিড় ছিল না, তারপরে হচ্ছে গিয়ে হাওড়ার থেকে মেট্রোতে, তোমার মেট্রোতে দমদম অবধি
ওইখানে দুটো মেট্রো চেঞ্জ করতে হয়েছিল। তারপরে আবার ব্যারাকপুর থেকে ওইখানে ধরেছি আবার কৃষ্ণনগর লোকাল, গ্যালোপিক ছিল যদি ওইটা, তারপরে ওইখান থেকে আবার টোটো, মানে অনেকটা জার্নি হয়ে গেছে। আর যেহেতু ওইখান থেকে এক্সপ্রেসে আসি, যেখানে 1.5 ঘন্টা লাগে সেখানে 3 ঘন্টা লেগে গেছে, এক্সট্রা টাইমটা বেশি লেগে গেছে। তো এখন একটু রেস্ট নেই, একটু শোবো। দিদি বলছে আমি রান্না করছি, তুই একটু শো, একটু রেস্ট নেই। যার জন্য একটু রেস্ট নেই, বাচ্চাগুলো স্নানে ঢুকেছে, সব বেরোক, তারপরে না হয় আবার খাওয়া দাওয়ার সময় সবার সাথে দেখা হবে, ঠিক আছে? তো চলো একটু রেস্ট নিয়ে নিই। এই যে এটা তো আমি প্রচুর ভালোবাসি, আলু সিদ্ধ শুকনো লঙ্কা দিয়ে, দিদি খুব ভালো মাখে। এটা হচ্ছে বরবটি বাটা, এটা হচ্ছে ডিমের কারি, এই যে কত সুন্দর হয়েছে। আর এটা এদের মন তো বাবা বাহাতটা খোল। এটা হচ্ছে টক ডাল, আর এটা কি আছে দিদি? এটা হচ্ছে নিরামিষ ঘ্যাট পাঁচমিশালি। এটাতে রয়েছে ভাজা, কাঁকরোল ভাজা। তো এই হচ্ছে আমাদের রাত্রের মেনু। কেমন হয়েছে বরবটি বাটা? দারুণ হয়েছে। বলো বরবটি বাটা কেমন হয়েছে বাবা? তো এই যে দিদির হাতের যেটা যেটা শুকনো লঙ্কা দিয়ে আলু মাখা পেঁয়াজ দিয়ে স্পেশাল, এটা আমি খুব ভালোবাসি। যত মাছ মাংস যাই থাক, আমাকে একটু বেটে দিতে হবে, বাটাবুটি করতে হবে, আর একটু আলু সিদ্ধ মাখতে হবে। দিদি জানে এই দুটো জিনিস আমার খুব প্রিয়, তাই বললো যে নে তোর জন্য আলু সিদ্ধ মাখছি। আর ওর হাতের আলু সিদ্ধ জাস্ট ওয়াও, মানে বলার নেই আর কিছু। ফাইনালি অনেকটা সময় পরে, এখন বাজে হচ্ছে রাত 1টা, ওরা সবাই শুয়ে পড়েছে। তো আমি শুয়ে পড়েছিলাম খেয়ে দিয়ে, মানে একটা সেকেন্ডও লেট করিনি, আমি শুয়ে পড়েছিলাম। তখন কটা বাজে? ওই তো 7:30 8টা বাজে। তো দিদি যখন বিছানা করছিল, বাচ্চাদেরকে শোয়াচ্ছিল, হ্যাঁ, তখন বলছিল যে মাকে ডাকিস না বাবা, মা সারাদিন এত পরিশ্রম করে এসছে, মাকে ডাকিস না, মাকে ঘুমাতে দেয়। আমি শুনতেছিলাম, তো শুনলো আর উঠিনি। সত্যি কথা বলতে একটু ক্লান্ত তো লাগছে, সারাদিনের একটা জার্নি থাকে, তারপরে ঘরে কাজকর্ম থাকে, ঘর সব গুছিয়ে রেখে আসা, তো আমি আর উঠিনি। তো এখন এমনি তো ওয়াশরুমে যাবো, হঠাৎ করে ঘুমটা ভাঙলো, ভাবলাম এই বাবা আমি তো ভিডিওটা এন্ডই করিনি। তো এখন বাজে 1টা, ওরা সবাই ঘুমাচ্ছে, যার জন্য আমি আস্তে আস্তে কথা বলছি। ওরা ঘুমাচ্ছে আর আমি হল রুমে এসে ভিডিওটা এন্ড করতে তোমাদের সামনে চলে এসেছি। আর দিদির ফ্ল্যাটটা কী বলো তো, আপাতত বাবান তো ভর্তি হলো এইমাত্র কলেজে। আর তোমরা জানো যে মানে কলকাতায় মেডিকেল কলেজে এবার ভর্তি হলো। বাবান নিটে পাস করেছিল, তোমাদের তো কিছুটা হলেও বলেছি। তো বাবান ভর্তি হয়ে গেছে। তো দেখি, বাবান বলছে মাসিমণি চলো না আমার কলেজটা একটু ঘুরিয়ে দেখাবো, নতুন নতুন ভর্তি হয়েছে তো। আর ও যেহেতু সব কিছুতে আমাকে খুব ইয়ে করে, হ্যাঁ, বলছে মাসিমণি চলো না একটু দেখবে আমার কলেজটা। এবার টাইম পেলে তবে, আমি যেই দরকারে এসেছি সেটা যদি মিটে যায় তাহলে দেখি, এই ইচ্ছা আছে। আর আশা করি 2-3 দিন তোমাদের কাছে খারাপ লাগবে না ব্লগ, অবশ্যই সঙ্গে থেকো। কতটা শেয়ার করতে পারবো ওইটাই ব্যাপার। অ্যাকচুয়ালি দিদির কাছে এলে না খালি মনে হয় দিদির পাশে বসে বসে গল্পই করি। আর এতটা ইন্সপায়ার হই না সব কিছুতে, ওর মধ্যে কোনো নেগেটিভ জিনিস নেই, সব সময় পজিটিভ সব কিছু ভাবে, আর পজিটিভটা ভাবতেও বলে। ওর কাছে যত নেগেটিভিটির লোকই থাক না কেন, ওর পাশে এলে না সবাই একদম অন্যরকম হয়ে যাবে। আমার দিদি এইরকমই। তো দিদিকে খুব একটা তোমাদের দেখায়নি, কারণ কালকে দিদি সত্যিকারের রান্না টান্না করছিল, একটু ঘেমে টেমে অস্থির আর ব্যস্ত ছিল বলে আমি খুব একটা ক্যামেরা করিনি। তো থাকবো যখন 2 দিন অবশ্যই ক্যামেরা করবো। আর এই দিদির ফ্ল্যাটটাও না, এই যে পুরোনো যে আমার বাপের বাড়ির থেকে যে বিয়ের সময় দিয়েছিল এই জিনিসগুলো সব পাঠিয়ে দেবে, এই ফ্ল্যাটটাকে পুরো সুন্দর করে সাজাবে। এতদিন সাজাচ্ছিল না, একটা কারণ সাজাবে বলতে কী বলতো, পুরো দেয়ালে ওয়ার্ড্রপ করবে, একটু ডিজিটাল টাইপের কিছু করবে বললো। তো সুন্দর করবে আর কি, এই জন্য রং টঙও করছে না, যেহেতু বাবানের এই নিটের ব্যাপারে একটু পড়াশোনার ব্যাপারে একটু বেশি চাপ ছিল বলে এই কাজগুলো করাতে পারে না। তো চলো, অনেক কথা বলে ফেললাম। আজকের ভিডিওতে যদি একটু কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। গুড নাইট আর কি বলবো, গুড মর্নিং হয়ে গেছে হিসাব মতো, তাও গুড নাইটই বলছি। সবাই সুস্থ থেকো, ফ্যামিলি নিয়ে হ্যাপি থেকো। গুড নাইট, অনেক অনেক ভালোবাসা।